আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএসসি কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে আজকে কিছু কথা বলবো। তো যে টপিকসগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে মূলত আমাদের পরীক্ষা কী ধরনের হয়ে থাকে, এক্সাম প্যাটার্ন কী ধরনের, সাথে মার্ক ডিস্ট্রিবিউশন, পড়াশোনার জন্য কী কী ম্যাটেরিয়ালস বা কী বইপত্র লাগবে এবং সাথে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। পরীক্ষার্থী যে কমন মিস্টেকগুলো করে থাকে এবং সেই মিস্টেকগুলো থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব এবং যারা একসাথে প্রিলি এবং রিটেন কিছু প্রিপারেশন নিতে চায় তাদের জন্য কিছু সিমিলার টপিকস নিয়ে কথা বলবো। আর সর্বশেষ একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে প্রিলিতে মোটামুটি কতটা প্রশ্ন দাগাতে হয় বা কতটা প্রশ্ন দাগালে রেজাল্ট আসতে পারে, এই ধরনের বেসিক কিছু নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই আমরা চলে যাই এক্সাম প্যাটার্ন বা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। এটা সকলেরই জানা আছে, তারপর একটু বলে নিচ্ছি। সো আমরা জানি এটা মূলত হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চিন হয়ে থাকে। সময় মূলত 1 ঘন্টা, ফুল মার্কস 100। এখানে সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে নেগেটিভ মার্ক থাকে, অর্থাৎ একটা কোশ্চিন যদি ভুল হয় তার জন্য নেগেটিভ মার্ক 0.25। অর্থাৎ একটা কোশ্চিন যদি ভুল হয় তার জন্য 1 মার্ক মাইনাস যাবে এবং সাথে এক্সট্রা এই ভুলের জন্য 0.25 কাটা যাবে। অর্থাৎ একজন পরীক্ষার্থী যদি একটা কোশ্চিন ভুল করে তাহলে তার 1.25 মার্ক কাটা যাবে। এটা হচ্ছে একবারে সহজ বিষয়। তো যার জন্য দাগানোর ক্ষেত্রে খুব ভালোভাবে দাগাতে হবে, না জেনে কোনো কোশ্চিন দাগানো যাবে না। এরপর আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আমরা জানি সকলেই, যে টেকনিক্যাল সাবজেক্টে মূলত 40 মার্ক থাকে এবং টেকনিক্যাল সাবজেক্টের সবথেকে বেশি যে বিষয়গুলো থেকে কোশ্চিন আসে এখন পর্যন্ত আমরা দেখেছি সেগুলো হচ্ছে মূলত ফান্ডামেন্টাল অফ নার্সিং সাবজেক্ট থেকে বেশি কোশ্চিন আসে। এরপর অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্ট থেকে কোশ্চিন আসে। এরপর মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকে। গাইনি অ্যান্ড অবস পার্ট থেকে কোশ্চিন থাকে। পেডিয়াট্রিক নার্সিং, নিউট্রিশন, মূলত এই ধরনের একাডেমিক সাবজেক্টগুলো থেকে সবথেকে বেশি কোশ্চিন বারবার আসে। এছাড়াও বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে থাকে কোশ্চিন, কিন্তু এগুলো হচ্ছে সবথেকে কমন সাবজেক্ট এবং সবথেকে বেশি কোশ্চিন এই সাবজেক্টগুলো থেকেই হয়ে থাকে। নেক্সট হচ্ছে বাংলা, যেটা হচ্ছে জেনারেল সাবজেক্টের অন্তর্গত। বাংলা থেকে মূলত বাংলা ব্যাকরণ অংশের গ্রামার পার্ট এবং লিটারেচার থেকে কোশ্চিন থাকে টোটাল 20। এরপর ইংলিশ গ্রামার এবং লিটারেচার। বর্তমানে লিটারেচার থেকে 2-1টা করে কোশ্চিন থাকে, তাই ইংলিশ গ্রামারের সাথে লিটারেচার মেইন কিছু সাহিত্যিকের রচনা দেখতে হবে। তাহলে আশা করা যায় সেগুলো থেকে যদি কোশ্চিন থাকে তাহলে সেগুলো আনসার করা যাবে। অনুরূপভাবে ইংলিশেও 20 মার্ক থাকে এবং সর্বশেষ জিকে, জেনারেল নলেজ, বাংলাদেশ অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং সাথে জেনারেল সায়েন্স এবং আইসিটি, অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে আইসিটি থেকে 2-1টা করে কোশ্চিন থাকে। তো এই সর্বশেষ যে কন্টেন্টটা সেটা হচ্ছে জিকের সাথে জেনারেল সায়েন্স, অর্থাৎ সাধারণ বিজ্ঞান যেটাকে আমরা বলি, এবং সাথে আইসিটি, সবগুলো মিলে মোটামুটি 20টা কোশ্চিন থাকে। তাহলে এখানে হচ্ছে 60 মার্ক এবং টেকনিক্যাল 40 মার্ক, এই টোটাল হচ্ছে 100 মার্কের প্রিলিমিনারি টেস্ট হয়ে থাকে। তো এটাই হচ্ছে মূলত মার্ক ডিস্ট্রিবিউশন। আশা করি সবার জানা আছে, তারপরও একবার বলে নিলাম। তো নেক্সট যেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস। অনেকেই অনেক কথা বলে যে আসলে কি কি বই পড়া দরকার বা কোন ধরনের বই পড়বো। হ্যাঁ, তো প্রথমেই একটু বলে নেই, সেটা হচ্ছে যে কোনো এক সেট বই ফলো করলেই, ভালো করে ফলো করলেই আশা করা যায় প্রিলিতে পাশ করা সম্ভব। 2টা 3টা 4টা করে বই কেনার কোনোই প্রয়োজন পড়ে না। তো স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন অফ এসএসএন। অর্থাৎ এখন পর্যন্ত 5টা 6টা 7টা যে কয়টা পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস কোশ্চিন খুব ভালো করে সলভ করতে হবে। যদি বলি এটা হচ্ছে একটা 7 স্টার টপিকস, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়,
সবগুলো মন্ত্রণালয়ের আন্ডারে এখন পর্যন্ত অনেক প্রিলিমিনারি টেস্ট হয়েছে, সবগুলো কোশ্চিন খুবই ভালো করে সলভ করতে হচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। এর আগে কোনো কিছু পড়া যাবে না। নেক্সট যদি বলি, যেহেতু আমাদের বর্তমান এক্সামগুলো হচ্ছে বিপিএসসির আন্ডারে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, তো বিপিএসসি মূলত পিএসসির সিলেবাসটাই ফলো করে, তো সেখান থেকে দেখা যায় যে বিসিএস এর এক্সাম যেরকম হয়ে থাকে সেই প্যাটার্নেই মূলত অনেক কোশ্চিন হয়ে থাকে। তো যার জন্য আমাদের প্রিভিয়াস কোশ্চিন বিসিএস অ্যানালাইসিস করতে হবে। তো এটা আপাতত 30 থেকে 46 পর্যন্ত সলভ করলেই আপাতত মোটামুটি একটা অংশ কাভার হয়ে যাবে। এরপরও কারো যদি বেসিক নলেজ জানা বা অ্যাডভান্স থাকার জন্য ইচ্ছা থাকে তাহলে বাকি বিসিএসগুলো সলভ করা যায়, তবে 30 থেকে 46 এটা প্রথমেই সলভ করে রাখতে হবে। তো প্রথম হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন এসএসএন সিনিয়র স্টাফ নার্স এর জন্য। এরপর দ্বিতীয় কোশ্চিন যেটা অর্থাৎ বিসিএস অ্যানালাইসিস কোশ্চিন অ্যানালাইসিস করতে হবে, সেটা 30 থেকে 46তম বিসিএস। অবশ্যই এই দুটো করতে হবে। এরপর আমরা যদি বইয়ের কথা বলি যে কি বই কিনতে হবে, বইয়ের ক্ষেত্রে আমি পার্সোনালি কোনো বই রিকমেন্ড করব না। তো তারপরও তুলনামূলকভাবে কিছু বই একটু ভালো খারাপ হতে পারে। সেদিক থেকে যদি বলি, কেউ শর্ট টার্ম প্রিপারেশন নিতে চায় সেক্ষেত্রে প্রফেসরের রিসেন্ট জব সলিউশন নামে একটা বই পাওয়া যায়, সে বইটা কেনা যেতে পারে। অর্থাৎ শর্ট টার্ম বলতে কি, এখন যদি কেউ সাবজেক্ট ভিত্তিক বই না কিনতে পারে, কারণ এখন সাবজেক্ট ভিত্তিক বই কিনতে গেলে সেই বইগুলো দেখা যাবে পরিচিতি হওয়া বা বইয়ের কন্টেন্ট ধরে পড়া অনেক সময়ের ব্যাপার, যার জন্য এখন খুব স্বল্প সময়ের জন্য প্রিপারেশনের জন্য এই বইটাই এনাফ আশা করা যায়, যে প্রফেসর রিসেন্ট জব সলিউশন। এখানে একটা কথা থাকে যে এখান থেকে আসলে কোন ধরনের কোশ্চিনগুলো সলভ করব। তো বিগত সালের রিসেন্ট অর্থাৎ 2024-25 সালে যে কোশ্চিনগুলো আসছে, যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো হয়েছে, সেগুলোই আগে সলভ করতে হবে, তারপরে 23 সাল 22 সাল এভাবে যেতে হবে। তো প্রফেসর রিসেন্ট জব সলিউশন থেকে এভাবে কোশ্চিন সলভ করতে হবে এবং সেটা ব্যাখ্যা সহকারে। তো 3 নাম্বার হচ্ছে প্রফেসর রিসেন্ট জব সলিউশন, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালস বই, এটা কেনা যেতে পারে, বাট আমি কাউকে বলতেছি না যে এটাই কিনতে হবে। তো তুলনামূলক এই বইটা একটা ভালো বই, তো যার জন্য বইটা কেনা যেতে পারে। এরপর কেউ যদি অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন অর্থাৎ অ্যাডভান্স প্রিপারেশনের জন্য আমি এখন একটু বলবো, অর্থাৎ এক্ষেত্রে যারা বিএসসি স্টুডেন্ট আছে তারা সচরাচর এই গাইডলাইন ফলো করে, কারণ তারা এখন বিসিএস প্রিপারেশন অনেকেই নেয়, যার জন্য এমপি3 সিরিজ অনেকেই ফলো করে, এটা খুবই অ্যাডভান্স। এছাড়াও যারা ডিপ্লোমা আছে তারাও এমপি3, যদি কেউ আগে থেকে এমপি3 বই কেনা থাকে সেক্ষেত্রে তাদের জন্য ভালো, নতুবা কেউ নতুন করে এই গাইডলাইন ফলো করলে তাদের জন্য একটু সমস্যা হতে পারে। তো যারা আগে থেকে এমপি3 বই কিংবা প্রফেসর সিরিজ এরকম কোনো আলাদা আলাদা পৃথক বই কেনা আছে তাদের ক্ষেত্রে এটা ভালো হবে, কিন্তু যারা নতুন তারা অবশ্যই এমপি3 সিরিজের বই না কেনাই ভালো। তাদের জন্য প্রফেসর রিসেন্ট জব সলিউশন এটা কিনলে আপাতত মোটামুটি হয়ে যাবে। তো যারা এমপি3 সিরিজের বই কিনতে চান তাদের জন্য এমপি3 বাংলা সিরিজ, বাংলা বইটা কেনা যেতে পারে এমপি3 বাংলা জর্জ সিরিজের। এরপর জিকের জন্য আছে আমাদের জিকে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এরপর জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান যেটা, সেটা এমপি3 ক্ষেত্রেও কেনা যেতে পারে, অথবা 9-10-এর যে বইটা আছে, যাদের ক্ষেত্রে টেক্সট বই পড়ার অভ্যাস আছে তাদের জন্য 9-10-এর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে এটা পড়লেই হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি, যারা এমপি3 বই পড়তে পারেন তাদের জন্য এমপি3 বই, আর যারা টেক্সট বই পড়তে পারেন তাদের জন্য 9-10-এর টেক্সট বইটা। এবং সাথে হচ্ছে আইসিটি, এটা হচ্ছে এমপি3-এর জর্জ সিরিজের আইসিটি, আইসিটিটা একটু পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের এমপি3 সিরিজের কিছু স্টাডি ম্যাটেরিয়ালস। যারা আগে থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন তারা এটা ফলো করতে পারেন, কিন্তু নতুন করে সংগ্রহ করলে দেখা যাবে সামনের যে পরীক্ষা আছে সেটাতে হয়তো বা ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাবে না। তো কেউ যদি সুদূর প্রসারী পরিকল্পনা করেন তাহলে এভাবে এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো সংগ্রহ করে রাখতে পারেন এবং এখন থেকেই একটা ভালো প্রস্তুতির জন্য পড়াশোনা শুরু করতে পারেন। এরপর ইংলিশের জন্য, ইংলিশের জন্য একটা কথা বলি। ইংলিশ হচ্ছে আমাদের বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে অনেকেরই বেসিক নলেজ একটু প্রবলেম। তো বেসিক নলেজ না থাকার কারণে আসলে ইংলিশে অনেকেই খারাপ করে। তো এখানে বেসিক নলেজ যদি না থাকে তাহলে ইংলিশের জন্য যে কোনো বই রিকমেন্ড করি না কেন, তাহলে দেখা যাবে সেই বই কিনে আসলে লাভ হবে না।
তো তারপরও বেসিক নলেজ যদি ভালো থাকে তাহলে সেই স্টুডেন্ট অবশ্যই ইংলিশে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবে। 20-এর মধ্যে মোটামুটি 12, 13, 14 এর উপরেও নিয়ে আসা সম্ভব, কারণ ইংলিশে সবগুলাই হচ্ছে স্পেসিফিক টপিকস, এর বাইরে কোনো কোশ্চিন থাকে না। তো ইংলিশের জন্য কেউ যদি বই কিনতে চান, সেক্ষেত্রে মাস্টার্স ইংলিশ বই যেটা আছে সেটা মোটামুটি একটা ভালো কম্প্রিহেন্সিভ আইডিয়ার বই, সেটা কেউ কিনে রাখতে পারেন। এছাড়াও কম্পিটিটিভ এক্সাম আছে, তারপর সস আছে, অনেক বই আছে। যার কাছে যেটা সংগ্রহ আছে সেটা থাকলেই হবে। এছাড়াও মাস্টার্স বইটাকেও কিনে রাখতে পারেন ইংলিশ প্রিপারেশনের জন্য। এর সাথে প্রিভিয়াস নন ক্যাডার যে কোশ্চিনগুলো আছে ইংলিশ সাবজেক্টের জন্য স্পেসিফিক, সেই কোশ্চিনগুলো ধরে ধরে ব্যাখ্যা সহকারে সলভ করতে হবে। তাহলেই মূলত পরীক্ষায় কোন ধরনের কোশ্চিনগুলো থাকে, কোন কন্টেন্ট থেকে, কোন টপিকস থেকে কোশ্চিন থাকে, তাহলে সেটার একটা আইডিয়া চলে আসবে। তাহলে ইংলিশের ক্ষেত্রে যদি বলি, যাদের বেসিক নলেজ ভালো তারা সবসময় আগাই থাকবেন। তাদের জন্য যে কোনো বই একটা ফলো করলেই হয়ে যাবে। সেক্ষেত্রে মাস্টার্স হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, সস হতে পারে, যে কোনো বই একটা, যে কোনো বই ফলো করলেই হয়ে যাবে। এবং সাথে প্রিভিয়াস নন ক্যাডার কোশ্চিন সলভ করলে ইংলিশের জন্য আশা করি একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। এরপর বাংলার জন্য, বাংলা সাহিত্যের জন্য আমরা MP3 বই কিনতে পারি, এবং বাংলা ব্যাকরণ অংশের জন্য আমাদের যে 9-10-এর একটা বাংলা ব্যাকরণ বই আছে পুরাতন সিলেবাসের, সেই বইটা যদি কেউ ভালো করে পড়তে পারে তাহলে বাংলা ব্যাকরণে মোটামুটি 90% মার্ক ক্যারি করা সম্ভব। তো তাদের জন্য 9-10-এর বইটা খুবই ইম্পর্টেন্ট। আর যাদের ক্ষেত্রে এখন খুব স্বল্প সময়ের প্রিপারেশন, তারা যে কোনো বই MP3 সিরিজেরই যে বাংলা আছে সেখান থেকে বাংলা ব্যাকরণের অংশ পড়তে পারেন। এছাড়াও আরও বই আছে, অগ্রদূত আছে, আরও কিছু বই আছে, সেখান থেকে করতে পারেন যে কোনো একটা বই। আমি সবসময় রিকমেন্ড করব যে কোনো একটা বই যদি ভালো করে পড়া যায় তাহলে একটা ভালো প্রিপারেশন সম্ভব। কিন্তু 2-3টা বই কিনে দেখা যাবে একটা বই ভালোভাবে শেষ করা যায় না, তাহলে অন্য বইগুলা কেনা আসলে বৃথা এবং টাকা নষ্ট করা। নেক্সট যেটা, সেটা হচ্ছে টেকনিক্যাল সাবজেক্টের জন্য আসলে কোন বই কিনবো। তো টেকনিক্যাল সাবজেক্টের জন্য যদি বইয়ের কথা বলি, এখন পর্যন্ত বাজারে যে সমস্ত বই আসছে, অনেক বই আসছে, কারণ আমাদের নার্সিংয়ে তো রাইটার হওয়া খুবই সহজ, যে মন চায় সে রাইটার হতে পারে। তো এই জন্য টেকনিক্যাল সাবজেক্টের জন্য যদি বলি, এখন পর্যন্ত যতগুলো বই বাজারে আসছে কোনোটাই স্বয়ংসম্পূর্ণ বই না। তো যার জন্য টেকনিক্যাল জন্য যাদের একাডেমিক নলেজ, অর্থাৎ যাদের একাডেমিক বেসিক নলেজ ভালো আছে, তাদের জন্য টেকনিক্যালে কোনো সমস্যা হয় না। কারণ টেকনিক্যালে যে বইগুলো সাজানো আছে সেগুলো আসলে গৎপাতা কপি পেস্ট করা বই, যার জন্য কোনো বই এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়নি। তো এক্ষেত্রে আমি বলবো কোনো বই কমেন্ট বা কোনো প্রকাশনীর কমেন্ট করতেছি না, যার কাছে যে বইটা ভালো লাগে সেটা কিনে নিতে পারেন। টেকনিক্যালের ক্ষেত্রে অনেক বই আছে বাজারে, যার কাছে যেটা ভালো লাগে যে কোনো একটা বই, জাস্ট সেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসাবে ব্যবহার করার জন্য, এজন্যই কিনে নিতে বলতেছি। আদারওয়াইজ টেকনিক্যালের জন্য কোনো বই কেনা লাগে না, কারণ টেকনিক্যালে যে অংশগুলো আসে সেগুলো ফুল হচ্ছে বেস করে একাডেমিক বইয়ের উপর। আর যেহেতু একাডেমিক আমরা পড়ে আসছি, সেই একাডেমিকটা আবার যদি ভালো প্রিসাইজ করা যায়, সেটা দেখা যায় রিটেনের জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যায়, সাথে প্রিলির জন্য হচ্ছে। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যায়, যার জন্য একটা হেল্পিং হ্যান্ড হিসাবে অবশ্যই যে কোনো একটা সিরিজের বই নিলে হয়ে যায়। তো যার কাছে যেটা ভালো লাগে সেই বইটা নিয়ে নেবেন টেকনিক্যালের জন্য। এবং সাথে একাডেমিক বই যতটা সলভ করা যায় বা যতটা পারা যায় এক্সারসাইজ করা, সেটা করার চেষ্টা করবেন। এবং সর্বশেষ হচ্ছে হ্যান্ড নোট করার অভ্যাস করতে হবে, সেটা স্পেসিফিক টপিক্সের উপরে। অর্থাৎ কিছু কিছু টপিক্স আছে যেগুলো পরীক্ষায় 100% আসে। এই ধরনের কিছু টপিক্স আছে যেগুলো আমরা হয়তো পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এই ধরনের টপিক্স আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং 100% আসে। সেই ধরনের টপিক্স থেকে হ্যান্ড নোট করতে হবে, সেটা জেনারেল সাবজেক্টের উপরে এবং টেকনিক্যাল সাবজেক্টের উপরে। তাহলে দেখা যাবে সেই অংশগুলো খুব ভালোভাবে যদি কভার থাকে, তাহলে পরীক্ষায় আসলেই সেই জায়গাগুলো থেকে অ্যান্সার করা যাবে। তো এটাই ছিল স্টাডি ম্যাটেরিয়ালস এবং গাইডলাইন ব্যাপারে। তো স্টাডি ম্যাটেরিয়ালস এবং গাইডলাইন নিয়ে কারো যদি তারপরও কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে কমেন্টে জানালে আশা করি আনসার দিতে পারবো। এর পরের যে কন্টেন্ট, সেটা হচ্ছে কমন মিস্টেক। আমাদের শিক্ষার্থীদের মাঝে যে কমন মিস্টেকগুলো হয়ে থাকে পরীক্ষার সময়, তো পরীক্ষার সময় যেটা কমন মিস্টেক, প্রথমটা হচ্ছে না বুঝে অনেক বেশি করে দাগানো।
না বুঝে অনেক বেশি করে দাগানো, কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্ক 0.25 করে আছে, তো অনেক শিক্ষার্থী বেশি করে দাগায় ফেলে, যার জন্য পরীক্ষায় রেজাল্ট আসে না। তো যেটা কনফার্ম কোশ্চিন 100% কনফার্ম, আমি 99%ও বলতেছি না, যেটা 100% কনফার্ম কোশ্চিন সেই কোশ্চিনগুলো আগে দাগাতে হবে। নতুবা অন্য কোনো কোশ্চিন অর্থাৎ একটু কনফিউশন কোশ্চিন সেগুলো আগে দাগানো যাবে না। তাহলে না বুঝে বেশি করে কখনোই 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 দাগানো যাবে না। এরপর যেটা টাইম ম্যানেজমেন্ট, অনেকেই টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা ফলো করে না, যে 1 ঘন্টা সময় আছে, আমি আস্তে আস্তে দাগাই, পরে দেখানো যাবে, এরকম করলে চলবে না। সো অবশ্যই টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে শুরু থেকে শেষ পর্যন্ত যেন কোশ্চেনগুলো ভালোভাবে পড়া যায়, কোন কোশ্চেনগুলো আনকমন, কোন কোশ্চেনগুলো কমন, কিভাবে দাগাচ্ছি, সেই ব্যাপারটা মাথায় রেখে মূলত টাইম ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ যদি সহজভাবে বলা যায় তাহলে 2 থেকে 3 বার যেন ফুল কোশ্চিন পড়া যায়, এ ধরনের একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপর নেক্সট যেটা বিষয়, কমন মিস্টেক যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ওএমআর শিটে কাটাকাটি করা। অর্থাৎ প্রথমেই অনেক শিক্ষার্থী দেখা যায় রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নম্বর অথবা সেট কোড এরকম কিছু ব্যাপার মেশাতে গিয়ে বা পূরণ করতে গিয়ে ওএমআর শিটে কাটাকাটি করে, যেটা প্রথমেই একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে এবং শিক্ষার্থীর মধ্যে একটা ভীতি তৈরি করে যে আসলে ভুল হয়ে গেল রেজাল্ট হবে কি না, যেটার জন্য দেখা যায় একটা অ্যাংজাইটি ডিপ্রেশন চলে আসে, যার কারণে ফলাফলস্বরূপ এক্সাম খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো প্রথমে ওএমআর শিটে খুব রিল্যাক্সভাবে মন দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে, যেন কোনো কাটাকাটি না হয়। হ্যাঁ, এরপর হচ্ছে কোশ্চিন দাগানোর ক্ষেত্রে অনেক কোশ্চিন আছে যেগুলো একেবারে কমন, কিন্তু কোশ্চিন ভালো করে না পড়ার কারণে দেখা যায় সেই আনসারগুলো ভুল হয়। তো এটা মাথায় রাখতে হবে, যেগুলো অনেক বেশি কমন কোশ্চিন সেগুলো একটু জাস্ট মন দিয়ে ভালো করে পড়ার পরে আনসারটা দাগানো। সো কোশ্চিন না পড়েই যেন আনসার না দাগানো মাথায় আসে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সর্বশেষ বিষয় যেটা, নেগেটিভ মার্কিং মাথায় না রাখা। নেগেটিভ মার্কিং মাথায় না রাখার কারণে অনেক কোশ্চিন আন্দাজে উত্তর দিয়ে থাকা। আন্দাজে উত্তর দিলে দেখা যায় সেখান থেকে হয়তো কিছু ভুল হবে, কিছু রাইট হবে, বা সবগুলো ভুল হইতে পারে বা সবগুলো রাইট হতো। এটা মূলত ডিপেন্ড করে ভাগ্যের উপরে, কারণ আন্দাজে উত্তর দেওয়া এটা টোটালি হচ্ছে ভাগ্যের উপরেই ডিপেন্ড করে। সে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে একেবারে কনফার্ম না হলে উত্তর না দেওয়াই ভালো। অর্থাৎ একেবারে যে কনফার্ম 100%, যেটা প্রথমেই বললাম 100% কনফার্ম কোশ্চিনগুলো প্রথমে দাগানো, তারপরে যেগুলো কনফিউশন আছে সেগুলো পরবর্তীতে দেখা যাবে। কিন্তু প্রথমেই 100% কনফার্ম কোশ্চিনগুলো দাগানো শেষ করে তারপরে কনফিউশন কোশ্চিনে যেতে হবে, যেহেতু নেগেটিভ মার্কিং আছে সেই ব্যাপারটা সব সময় মাথায় রাখতে হবে। সো কমন মিস্টেক এগুলো হয়ে থাকে। সো এগুলো থেকে সলিউশন যেটা বললাম, তো অবশ্যই একটু মনোযোগ দিলে সলিউশন সম্ভব। এরপরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অর্থাৎ আহ, আমরা কোশ্চিন পাওয়ার পরে যেভাবে আনসার করব, একটা টিপস আমরা বলতে পারি যেটা অবশ্যই সবার একটু কাজে লাগতে পারে। সেটা হচ্ছে ওএমআর এ দাগানোর পর, অর্থাৎ কোশ্চিন নিয়ে ওএমআর দাগানোর পর কোশ্চিন মার্ক করে রাখা। অর্থাৎ 1 নম্বর কোশ্চিন যদি ওএমআর এ দাগানো হয়ে যায়, তাহলে 1 নম্বর কোশ্চিনে টিক চিহ্ন কিংবা যে যেভাবে পারে অথবা গোল চিহ্ন দিয়ে আমাদের মার্ক করে রাখতে হবে। তাহলে দেখা যাবে পরবর্তীতে আবার ওই কোশ্চিনটা আমার চোখে আসবে না। সো পরবর্তীতে যে কোশ্চিনগুলো আমার দাগানো নেই সেগুলো দাগানো ইজি হবে। তাহলে উত্তর করার পরে অবশ্যই কোশ্চিনে মার্ক করে রাখা। এক্ষেত্রে আরও একটা ব্যাপার বলি, যে কোশ্চিনটা আমার দাগানো হয়ে গেছে সেটাতে আমি হয়তো টিক চিহ্ন দিলাম। আবার কিছু কোশ্চিন আছে যেগুলো টোটালি আনকমন কোশ্চিন, পরীক্ষায় দেখা যায় এরকম মোটামুটি 15 থেকে 20টা কোশ্চিন টোটালি আনকমন কোশ্চিন থাকে। তো এই আনকমন কোশ্চিনগুলো দেখা যায় বারবার হয়তো চোখের সামনে আসতে পারে। এর জন্য আনকমন কোশ্চিনগুলো টোটালি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়া, যেন পরবর্তীতে আমার যখন রিভিশন দেব যে কোন কোন কোশ্চিন আমি দাগাইনি, সেক্ষেত্রে হয়তো এই কোশ্চিনগুলোতে আমার চোখ যাবে না। সো প্রথম দেখা মাত্রই আনকমন কোশ্চিনগুলো আমি কেটে দেব। তো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, ভালো স্ট্র্যাটেজি। যেটা বলা হয়েছে যেগুলো আনকমন কোশ্চিন সেগুলো একেবারে ক্রস দিয়ে কেটে দেয়া। অবশ্যই ক্রস দিয়ে কেটে দিতে হবে, তাহলে আমার পরবর্তীতে দাগানো সুবিধা হবে। এরপরের যেটা ব্যাপার সেটা হচ্ছে কনফার্ম, অর্থাৎ যেটা আগে আমি বলে আসলাম, কনফার্ম যে 100% কমন সেগুলো
প্রথমে দাগাতে হবে। অর্থাৎ ১ থেকে ১০০ পর্যন্ত অ্যাভারেজ হতে পারে কারো ৪০টা কোশ্চেন 100% কমন ছিল। সেই ৪০টা কোশ্চেনই প্রথমে দাগাতে হবে। এরপরে হয়তো দেখা যাবে যে ২০টা কারো আনকমন, ২০টা হয়তো কোনো কনফিউশনাল কোশ্চেন ছিল, যেগুলো কনফিউশন মনে হচ্ছে ২টা অপশনের ক্ষেত্রে। এরপরে সেই ২০টা কনফিউশন কোশ্চেন দাগাতে হবে। তাহলে প্রথমেই 100% কমন কোশ্চেন, এরপরে যে আ কিছু কনফিউশনাল কোশ্চেন সেগুলো দাগাতে হবে। তাহলে দেখা যাবে সময়ের একটা ম্যানেজমেন্ট হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং সর্বশেষ যেটা আমরা সচরাচর করি, এটা করার অভ্যাস করতে হবে। যদি না থাকে তাহলে দাগানো শেষে অবশ্যই রিভিশন দিতে হবে যে কয়টা কোশ্চেন দাগানো হলো বা আরও ২-১টা দাগানো যাবে কিনা, এটা রিভিশন দিতে হবে। তাহলে রিভিশন দিলে দেখা যাবে যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে টিপস অ্যান্ড ট্রিক্স, আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি প্রথমটা আমরা ফলো করতে পারি তাহলে খুব ভালোভাবে আমরা ওএমআর শিট পূরণ করতে পারবো। এর পরের যেটা কন্টেন্ট সেটা হচ্ছে, কেউ যদি প্রিলির সাথে রিটেন একটু প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য কিছু সিমিলার টপিকস আছে। সেই সিমিলার টপিকসগুলো আমি একটু বলতেছি। সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমাদের যেটা প্রিলিমিনারি এবং রিটেন দুটাতেই থাকে, সেই কন্টেন্টটিতে হচ্ছে বাগধারা এবং শুদ্ধ বানান। যেটা বাগধারা আমাদের রিটেন পরীক্ষায় থাকে, শুদ্ধ বানান রিটেন পরীক্ষা থাকে, আবার প্রিলিমিনারিতে থাকে। তো যখন কেউ প্রিলিমিনারির জন্য বাগধারা এবং শুদ্ধ বানান পড়তে যাবেন, তখন একসাথে একটু ভালোভাবে পড়লে দেখা যাবে সেটা রিটেনের জন্য প্রিপারেশন হয়ে যাবে। এক্সট্রা এফোর্ট রিটেনের জন্য দেয়া লাগবে না। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখলে প্রিপারেশনটা নেওয়া ইজি হবে। এরপর ইংলিশের ক্ষেত্রে যেটা ফিল ইন দ্য ব্লাঙ্কস আসে, সেই ফিল ইন দ্য ব্লাঙ্কসের ক্ষেত্রে দেখা যায় রাইট ভার্ব থাকে, প্রিপোজিশন থাকে, এরপর আর্টিকেল থাকে, আরও কিছু গ্রামাটিক্যাল পার্টস থাকতে পারে। তো ইংলিশের প্রিপারেশনের সময়, প্রিপারেশনের সময় এই কন্টেন্টগুলো যদি কেউ ভালোভাবে দেখে, তাহলে তার জন্য রিটেনে একটা ভালো পজিটিভ দিক আসবে। সো অবশ্যই এই অংশগুলো দেখলে একসাথে প্রিলি এবং রিটেন এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। এরপর বলি জেনারেল নলেজ এখন পর্যন্ত দেখা গেছে যে আমাদের প্রিলি এবং রিটেনের মোটামুটি অনেক অংশ সেম থাকে, যার জন্য জেনারেল নলেজ যখন কেউ পড়বে, সেক্ষেত্রে একটু যদি ভালো গুরুত্ব দিয়ে পড়া যায়, সেক্ষেত্রে তার রিটেনের প্রিপারেশনও অনেকটা কাভার হয়ে যাবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে টেকনিক্যালের পুরো অংশটাই যদি বলি, পুরো অংশটাই প্রিলি, পুরো অংশটাই রিটেন। কারণ রিটেনের জন্য যেভাবে আমাদের পড়তে হয়, সেই অংশ থেকেই আমাদের প্রিলিমিনারি আসে, কিংবা প্রিলির জন্য আমরা যেভাবে পড়ি, সেই অংশই যখন একটু বর্ধিত করে পড়ি, সেটাই হচ্ছে আমাদের টেকনিক্যাল রিটেনের জন্য হয়ে যায়। তো যার জন্য টেকনিক্যাল যেহেতু আমাদের প্রিভিয়াস একাডেমিক নলেজ আছে, তারপর আমরা এখন কোনো বই পড়তেছি, সেটা থেকে দেখা যায় টেকনিক্যাল রিটেনের জন্য অনেক অংশ কভার হয়ে যায়। তারপরেও বলবো যে প্রিলির জন্য একটু ভালোভাবে ডিপ নলেজ নেওয়া, যেন ডিপলি কোনো কোশ্চেন আসলে আনসার করা যেতে পারে। তাহলে সিমিলার টপিকস কেউ যদি এভাবে ফলো করতে চায়, তাহলে এই সিমিলার টপিকসগুলো প্রিলি এবং রিটেন একসাথে প্রিপারেশন নেওয়া যেতে পারে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অনেকেরই মনে প্রশ্ন থাকে, যেটা প্রিলিতে কতটা প্রশ্ন দাগাতে হবে, কিংবা কত প্রশ্ন দাগালে চান্স হতে পারে, এটা অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। তারপরে একটা বিষয় আমি যদি বলি, সেটা প্রিলিতে কতটা প্রশ্ন দাগাতে হয়, এটা মূলত কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কোশ্চেন যদি সহজ হয় তাহলে সবার জন্য সেটা সহজ হবে, এবং কোশ্চেন যদি কঠিন হয় সবার জন্য সেটা কঠিন হবে। তবে এখন পর্যন্ত আমরা প্রিভিয়াস সালের রেজাল্ট বা প্রিভিয়াস সালের ফলাফল পর্যন্ত দেখছি যে অ্যাভারেজ যদি কেউ যদি 60 মার্ক পায়, অ্যাভারেজ 60, অর্থাৎ 100-র মধ্যে কেউ যদি 60 পায়, তার মার্ক, অর্থাৎ মার্কের উপর ডিপেন্ড করে তার প্রিলি পাস করার সম্ভাবনা মোটামুটি 90%। এটা মূলত কাট মার্কের উপর ডিপেন্ড করে। তারপরে বলতেছি যে কেউ যদি 60 পায় তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনা 90%। তারপরে আরও অনেক কিছু বিষয় আছে। এরপর যদি প্রথম ব্যাপারটা যেটা হচ্ছে প্রিলির কতটা প্রশ্ন দাগাতে হবে, তো অ্যাভারেজ যেটা এখন পর্যন্ত যদি বলি আমরা, 70 থেকে 75টা কোশ্চিন দাগালেই মূলত প্রিলির জন্য একটা ভালো মার্ক পাওয়ার ফলাফল আসে আর কি। এর মধ্যে দেখা যাবে কিছু কোশ্চিন কাটা যাবে, তো কাটা গিয়ে আবার কিছু কোশ্চিন নেগেটিভ চলে আসবে। তো 70 থেকে 75-এর বেশি দাগানো এটা বোকামি, কারণ কিছু কোশ্চিন আনকমন থাকবে, সেই আনকমন কোশ্চিনগুলো আমরা কখনোই দাগাতে পারি না, তো সেগুলো টোটালি কাটা যাবে। অ্যাভারেজ 15টা কোশ্চেনের মতো আনকমন থাকতে পারে, সেটা আমরা দাগাতেই পারবো না। তাহলে আমাদের পরীক্ষা দিতে হবে হয়তো 80 মার্কের মধ্যে, তো 80 মার্কের মধ্যে আমি 80টা কখনোই দাগাতে পারবো না।
তো যার জন্য অ্যাভারেজ 70 থেকে 75টা, আবারও বলতেছি অ্যাভারেজ 70 থেকে 75টা, এর বেশি দাগানো কখনোই সম্ভব না। কারণ প্রিলিতে মার্ক ফ্যাক্ট না, প্রিলি পাস করাটাই হচ্ছে বড় ব্যাপার। পাস করলেই প্রিলি রেজাল্ট আসবে। তো যার জন্য আমার প্রিলি 60 পেলেও পাস হবে, আবার প্রিলি যদি 100 পাই সেটাও কিন্তু পাস হবে। তো প্রিলি দাগানোর ক্ষেত্রে অবশ্যই একটু আইকিউ খাটাতে হবে যে আমি কতটা কোশ্চিন দাগাবো। তো অ্যাভারেজ ভালো করে যদি কারো প্রিপারেশন থাকে তাহলে 70 থেকে 75টা দাগালে তার প্রিলি কনফার্ম, এতটুকু বলা যায় আর কি। তো অ্যাভারেজ যেটা নেক্সট যে কত মার্ক পেলে প্রিলি পাস করা যায়, তো অ্যাভারেজ 60, অর্থাৎ গড়ে কেউ যদি 60 পায়, 60 পেলে আসলে প্রিলি পাস করা যায়। এর নিচে অনেক সময় মার্ক চলে আসে, 50ও আসে, কিংবা 55, 57, 58 এরকম মার্ক থাকে। তবে কেউ যদি 60 প্রিলিতে পায় তাহলে তার সম্ভাবনা মোটামুটি 90%। তাহলে অ্যাভারেজ 60 মার্ক তাকে পেতে হবে। আমি একটু টার্গেট ক্যালকুলেশন করে দিচ্ছি কিভাবে আমরা 60 মার্ক পেতে পারি। টেকনিক্যালে থাকে 40 মার্ক। টেকনিক্যাল যাদের বেসিক অ্যাডভান্স অনেক ভালো, নলেজ ভালো, তাদের জন্য টেকনিক্যালটা আনসার করা খুবই সহজ। অ্যাভারেজ কেউ যদি দাগায় তার জন্য 25টা ইজিলি কারেক্ট করা যেতে যায় আর কি। অর্থাৎ বেসিক নলেজ যাদের ভালো, তারা যদি প্রিপারেশন নাও নেয় সেক্ষেত্রে তার জন্য 25টা কোশ্চিন ইজিলি কাভার করা যায়। সাথে যদি আরেকটু অ্যাডভান্স নলেজ নেওয়া সম্ভব তাহলে তার জন্য 30 আপ করা ইজিলি, 30-32। তাহলে আমি যদি টেকনিক্যাল থেকেই 30 বা 25 কালেক্ট করতে পারি তাহলে একটা বড় অংশ এখানে আমার থাকে। কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় সেটা হচ্ছে এই 3টা অংশ থেকেই মূলত আমাদের চান্সের তারতম্য হয়ে যায়। কারণ এই 3টা অংশ সবার জন্য স্ট্রং জোন না। কারো ইংলিশে অবস্থা খুবই খারাপ, যার জন্য দেখা যায় এটা অংশ থেকে টোটালি অনেক অংশ, মানে অনেক মার্ক চলে যায়। তো বাংলা 20-এর মধ্যে অ্যাভারেজ একটা প্রিপারেশন নিলে 10 থেকে 12 পাওয়া সম্ভব। তো এখানে যদি আমি 10 থেকে 12 ধরি, কেউ যদি আর একটু ভালো প্রিপারেশন হয় তাহলে কিন্তু 15 পাওয়াও সম্ভব। তো আমি অ্যাভারেজ 12 বা 13 এরকম ধরলাম। অ্যাভারেজ 12 বা 13 বাংলাতে পাওয়া সম্ভব, কিন্তু বাংলা লিটারেচার এবং বাংলা ব্যাকরণ মিলে। এরপর ইংলিশে যাদের বেসিক ভালো তাদের জন্য ইংলিশে 15 পাওয়া সম্ভব, খুব সহজভাবে, এরও বেশি পাওয়া সম্ভব। কিন্তু যাদের ইংলিশ দুর্বল, বেসিক নলেজ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা টার্নিং পয়েন্ট চান্স পাওয়ার জন্য। তো ইংলিশে একটা ভালো প্রিপারেশন নিলে 15 একেবারেই পাওয়া সহজ, এর ওপরে 16-17 পাওয়া যাবে। তাহলে ইংলিশে আমাদের 15-16 পাওয়া একেবারে ইজি। এবং জিকে যাদের হচ্ছে প্রিভিয়াস কি নলেজ ভালো, যেমন যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছিল তাদের ক্ষেত্রে জিকেটা একটা পজিটিভ পয়েন্ট। তারপরও জিকের জন্য কিছু স্পেসিফিক কন্টেন্ট পড়লে দেখা যায় একটা ভালো প্রিপারেশন নেওয়া যায়। তো জিকে থেকে এর মধ্যে আরও একটা থাকে যে জেনারেল সায়েন্স থাকে বা আইসিটি থাকে, সবগুলো মিলে যেহেতু 20 মার্ক, তো জিকের ক্ষেত্রে একটা যদি ভালো প্রিপারেশন নেওয়া যায় তাহলে জিকেতেও মোটামুটি 14-15 নিয়ে আসা সম্ভব। তাহলে আমরা যদি অ্যাভারেজ একটা ক্যালকুলেশন করি তাহলে এখানে যদি 25 থেকে 30-এর মধ্যে কেউ যদি 28-29 পায় আর কি, 28 বা 29 যেটাই হোক না কেন, এর বেশি কেউ পেতে পারে। এরপর আমি ধরে নিলাম বাংলাতে কেউ 12 পেয়েছে, এরপরে ইংলিশে কারো অ্যাভারেজ 15 কিংবা 14 এরকম থাকতে পারে, বা এরকম কম থাকতে পারে, বা জিকেতে ধরে নিলাম 14। তাহলে এই ধরনের একটা যদি অ্যাভারেজ ক্যালকুলেশন নিয়ে আসে তাহলে আমরা একটু দেখি কত আসে। 5-4 9, 9-2 11, 11 আর 8 হচ্ছে 19, 19-এর 9, হাতে 1, 1 আর 2 2, 3, 3-2 5, 5 আর 2 7। এখানেই দেখা যাচ্ছে যে 79 পাওয়া সম্ভব, যেটা একটা বেসিক আমি ক্যালকুলেশন দেখাই দিলাম। তো এটার বাইরে দেখা যাবে অনেকেরই হয়তো কোনো একটা জোন খারাপ হবে, কোনো একটা ভালো হবে। তারপরে এটাই হচ্ছে একেবারে ক্যালকুলেশন করে 79 পাওয়া। 79 নিয়ে আসা সম্ভব। সো এভারেজ আমি যদি বলি তাহলে 60 কিন্তু পাওয়া একেবারে ইজিলি। 60, অর্থাৎ 100-এর মধ্যে 60 পাওয়া খুবই একেবারে ইজি ব্যাপার। কেউ যদি এভাবে একটা টার্গেট ক্যালকুলেশন করে থাকে তাহলে 60 পাওয়া সম্ভব কিন্তু। হুম। তো আশা করি এই প্রিলির জন্য
একটা ভালো স্ট্র্যাটেজি যদি কারো থাকে তাহলে তার জন্য প্রিলি পাস করা সহজ। কিন্তু ভালো কৌশল যদি না থাকে, ভালো প্ল্যান যদি না থাকে তাহলে দেখা যাবে একটা গদবাঁধা প্রিপারেশন নিয়ে দেখা যাবে চান্সটা হবে না। তো যার জন্য অবশ্যই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা ভালো প্ল্যান বা স্ট্র্যাটেজি দরকার, যে কিভাবে আমি পড়লে আমার একটা এরকম একটা মার্ক আমি ক্যারি করতে পারবো। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেকেই অনেকভাবে সাজেশন দিয়ে থাকে। তো মূল কথা যেটা বলবো, তো সবার বেসিক নলেজ সমান না, সবার পড়াশোনার যে লেভেল সমান না, সবার ব্রেইন সমানভাবে কাজ করে না। সো সাজেশন নেওয়া ভালো, গাইডলাইন নেওয়া ভালো, কিন্তু নিজেকে চিন্তা করতে হবে যে আমার ধারণ ক্ষমতা কতটুকু। আমার ধারণ ক্ষমতা যদি কম হয় তাহলে আমাকে বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে আমাকে ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন কেউ একজন টপার লেভেলের স্টুডেন্ট এভাবে প্রিপারেশন নিয়েছিল, তাহলে আমি তাকে সেটাই ফলো করে আমি যদি প্রিপারেশন নিতে যাই তাহলে দেখা যাবে আমার বেসিক যদি দুর্বল থাকে তাহলে আমি সেই প্রিপারেশন নিতে পারবো না। তাহলে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার প্রিপারেশন আমাকে কিভাবে নিতে হবে। আমার বেসিক যদি দুর্বল হয় তাহলে আমাকে আরো স্ট্রং করতে হবে। আমাকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। সো একজন টপার লেভেল স্টুডেন্ট হয়তো দেখা গেছে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করে সে চান্স পেয়ে গেছে। তাহলে তার আসলে বোঝা যাচ্ছে তার বেসিক নলেজ ভালো ছিল বিধায় সে 2 ঘন্টা করে কভার করেছে। বাট তোমার হচ্ছে বেসিক নলেজ দুর্বল, যার জন্য তোমাকে আরো 8 গুণ বেশি পড়তে হবে। তাহলে 10 ঘন্টা পড়তে হবে। তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে সবার সাজেশন ফলো করে কপি করা যাবে না। সাজেশন ফলো, গাইডলাইন ফলো করা যাবে। সেখান থেকে একটা লার্নিং নিতে হবে যে সেখান থেকে আমি আমার জায়গায় আমি এটা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করে আমি এটা চান্স পেতে পারি। তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাহলে আশা করা যায় যে কোনো প্রিলি পরীক্ষায় পাস করা সম্ভব। সো এভাবে প্রিপারেশন নিলে আশা করা যায় একটা ভালো ফলাফল সম্ভব। সো ধন্যবাদ সবাইকে।